তৌসির তাদের ইশারা বুঝতে পেরেও নাঝাকে রাগাতে বলে ওঠে, আমার বউ এতটাই মারাত্মক যে সে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পাশে থাকতো তাহলে হিটলারও জয়লাভ করে নিত। এই শুনে মিনহাজ মামা মনে মনে বলেন। আস্তুগা বেটা। নাঝা এসে তৌসিরের পাশে দাঁড়ায়। রুদ্র এখানে। এই মুহূর্তে নাঝাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আতঙ্কে এক লাফে উঠে ঠিক হয়ে বসতে বসতে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুদ্রকে এভাবে জোরে জোরে চেঁচাতে দেখে নাঝা বিরক্ত হয়। এ আর নতুন কি? তৌসির তো কথায় কথায় এইসব বলে, কিন্তু তাও কথায় কথায় বলেও এভাবে সবার সামনে বলা আদৌ উচিত? আজ একবার একা পাক। এই হাড়কিপ্টি বজ্জাত লোকটাকে তখন বোঝাবে বিদ্রোহ কি জিনিস। নাঝা ফোনটা ধরিয়ে তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বলে। এই নিন, আব্বা কথা বলবে। তৌসির নাঝার দিকে এক নজর তাকিয়ে চুপচাপ হাতে ফোন নেয়। নাঝা ফোন ওর হাতে দিয়ে নিঃশব্দে ছাদ থেকে চলে আসে। সবাই এ দেখে বলে ওঠে, আজ তৌসির তোমার কপালে দুঃখ আছে। তৌসির ফোন শেষ করে ঘরে আসে নাঝার ফোন নিয়ে। এসে দেখে ঘর ফাঁকা। বুঝে নেয় নাঝা বারান্দায়, তাই ফোনটা বিছানার আলগোছে রেখে বারান্দার দিকে আগায়। বারান্দার দরজা গিয়ে দাঁড়াতেই দেখে নাঝা আকাশপানে এক দৃষ্টিতে চেয়ে আছে আর কি যেন ভাবছে। তৌসিরের উপস্থিতি নাঝা টের পায়, তথাপি টের পেয়েও নাঝা চুপটি করে দাঁড়িয়ে রয়। তৌসিরের কখনোই নাঝার নীরবতা পছন্দ হয়নি, তাই আজও হয় না। হেলে দুলে এসে নাঝার পাশে দাঁড়ায়। গ্রীবা কাত করে নাঝার মুখপানে আর চোখে যায়। ভাবসাব বোঝার চেষ্টা করে। ভাবসাব ভালো না, তাই সাবধানে কথা বলতে হবে। এইভাবে তৌসির গলা খাকারি দিয়ে ওঠে। তুমি সাদের কথা শুনে রাগ করছো? নাঝা তৌসিরের করা প্রশ্নে চমকায় না, কারণ সে জানতো যে এমনি প্রশ্ন তৌসিরের ঘরে এসেই করবে। নাঝা আগের ন্যায় দৃষ্টি আসমানের ন্যায় নিবদ্ধ রেখে কাট কাট গলায় শোধায়। আমার যার তার কথায় রাগ মানায় না। তৌসির নাঝার কথায় মিটিমিটি হেসে ওঠে, ভাবে। যার তার সাথে রাগ মানায় না? বাহ, কি সুন্দর কথা। অথচ সাউয়ার মাইয়া সারাটা দিন আমার লাগে মায়ের করে, সাপের মতো ফ্যাতফ্যাত করে, বেত্তমিসের করে বেত্তমিস। তৌসির নাঝাকে ম্লান গলায় বলে। আমি তোমার উপস্থিতি টের পাইয়া মজা করছি, এসবে মন খুশিও না। যদি তুমি নোবেলপ্রাপ্ত বদমাস, তারপর আমি এগুলো নিজের মধ্যেই চাপা রাখছি, কাউকে বলিনি। নাঝা এবার তীব্র রাগ নিয়ে ঠান্ডা চোখে তৌসিরের দিকে কটমট করে তাকায় আর দাঁত চেপে বনে। আপনার বকবকানিটা বন্ধ রাখুন। আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। তৌসির নাঝার কথায় চমকানোর ভান করে বলে ওঠে। বাহ, আমার ইচ্ছাধারী নাগিন, তোমার এই সুন্দর রূপটা তো মারাত্মক সুন্দর। নাঝা তৌসিরের দিকে ক্রোধ নিয়ে তাকায়, তথাচ কিছু বলে না, কারণ সে পণ করেছে তৌসিরের সাথে তর্ক করবে না, তাই একটাও টু শব্দ মুখ থেকে নিশ্চিত করে না। বিষ খেয়ে বিষ হজম করে সহ্য করে নেয়। নাঝার কালচে সবুজ চোখের রাগ দেখে তৌসির মনে মনে বলে ওঠে। শহরের বাচ্চার সাপের মতো সবুজ চোখ দুইটা মারাত্মক সুন্দর রে। কিছু সময় নীরব কেটে যায়। তৌসির এবার নাঝার ডান হাতের বাহু টেনে ওকে সোফায় বসায়। হঠাৎ এমন আচরণে নাঝা ক্ষুব্ধ হতে না চেয়েও হয়, আর এমন আচরণে হওয়াই তো কথা। নাঝা উঠতে গিয়ে বলে ওঠে। কি সমস্যাটা কি আপনার? তৌসির নাঝাকে আবারও জোর করে বসিয়ে দিয়ে তার হাঁটু ঘিরে বসে পড়ে। তৌসিরকে এভাবে বসতে দেখে নাঝা ভ্রু কুঁচকায়। কি হলো? তৌসির ওভাবে ওর সামনে বসলো কেন? কি কারণে বসলো? উত্তর বের করার আগেই তৌসির নাঝার দুই হাত আলতো হাতে ধরে নাঝার হাঁটুর ওপর রাখতে বলে। তোমার জন্য আমি কিছু আনছি। নাঝা এই শুনে মনে মনে ভাবে। নিশ্চয়ই এবার কলা গাছের ডাল নিয়ে এসেছে। তাও ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ে দেয় তৌসিরকে। কি এনেছেন? তৌসির নিজের শার্টের বুক পকেট থেকে একখানা সরু চিকন পাতলা রূপোর পায়েল বের করে নাঝার সামনে ধরে। পায়েলখানা সরু হলেও দেখতে বড্ড সুন্দর। নাঝা তৌসিরের হাতে পায়েল দেখে ভ্রু টেনে এনে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করে। এটা কোথায় পেলেন? তৌসির আলতো হেসে অবদমিত কণ্ঠে উচ্চারণ করে। সেদিন তোমার যে নূপুর বিবেচনা পরাই দিছিল আর তুমি সিয়ার আনিছিল না, ওই নূপুর আমি তুলে রাখছিলাম। পরে চেক করে দেখি যে এগুলো রূপোর, তাই সে নূপুরের মধ্যে একখান
বাঙাই তেমন লাগি পায়েল বানাইছি। আর এখান রাখছি, আমাদের যদি মাইয়া হয় তাহলে তারা পায়েল বানাই দেবো, আর পোলা হইলে গলার চেন। তৌসিরের কথায় নাঝা স্তব্ধ নয়নে তৌসিরের মুখপানে তাকায়। তার এই তাকানোর দুটি কারণ। প্রথমত, তৌসিরের মতো কিপটা মানুষ পায়েল বানাইছে, যদিও তা বেবিজানের দেওয়ার উপর নুপুর দিয়েই বানিয়েছে। আর দ্বিতীয়ত, নাঝা এমনি একটা সুন্দর মুহূর্তের স্বপ্ন প্রতিনিয়ত তালহা ভাইকে নিয়ে দেখত। তালহা ভাই অল্প কিছুই ওকে দেবেন, অল্পতেই সন্তুষ্ট থেকে সে সংসার করবে। স্বপ্নটা একটু হলেও পূরণ হলো, কিন্তু পার্থক্যটা শুধু আজ তালহা ভাইয়ের বদলে তৌসির বসা। নাঝা নিরন্তর চেয়ে রয়, কোনো নড়াচড়া ছাড়া শুধু চেয়ে রয় তৌসিরের পানে। নাঝার এই চাহনি দেখে তৌসির ওকে জিজ্ঞাসা করে। পছন্দ হইল? তৌসিরের জিজ্ঞেস করাতে নাঝার ধ্যান ভাঙে। সে বাস্তবে ফিরে এসে বলে ওঠে। হয়েছে তো, বেশ পছন্দ হয়েছে। আচ্ছা, আপনার টাকা খরচ হয়নি? তৌসির না বোধক মাথা নাড়িয়ে উত্তর দেয়। না, লাগেনি। দোকানটা রুদ্রের। নাঝা ছোট্ট করে উত্তর দেয়। ও, তৌসির নাঝার চোখু পানে তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞাসা করে। আমি পরায় দিই? নাঝা বিপত্তি জানালো। না না, আমি নিজেই পড়ে নেই। আপনি কেন পা ছুতে যাবেন? তৌসির এতে আলতো তাচ্ছিল্যের হাসি টেনে বলে ওঠে। সেদিন তো আমার হাঁটুর উপর পা রেখে ঘুলিয়েছিলে, তাহলে আজ এত সম্মান দেখাইতেছে যে? নাঝা নরম গলায় বলে। সেদিন তো রেগেছিলাম, আজ প্রয়োজন নেই, আমি নিজেই পড়ে নিব। তৌসির নাঝার কথায় তোয়াক্কা বোধ না করে নিজের বুকের বাঁ পাশটায় ইশারা করে বলে। তোমার পাটা রাখো তো আমার বুকের মাইখানে। নাঝা তৌসিরের কথায় কোনো কিছুই কুলকিনারা খুঁজে পায় না। এই লোক পাগল হয়ে গেল নাকি? ও কেন তার বুকে পা রাখতে যাবে? কত বড় বেয়াদবি হবে এটা! নাঝা তড়িৎ গলায় শোধায়। পাগল হয়ে গেছেন আপনি? আমি কেন আপনার বুকে পা রাখতে যাবো? সরুন এখান থেকে। তৌসির এতে বিরক্ত প্রকাশ করে বলে। ইস, তুমি রাখতে বললাম না? রাখো না, একটা জিনিস দেখবো। না, আমি পারবো না। রাখো না কই তোরে। না, সম্ভব না। এবার তৌসির হালকা ধমক দিয়ে বলে। আয় বেরিয়ে সাউবা, তাড়াতাড়ি রাখ, তোর তেল মাখানোর সময় নেই আমার। ধমকে নাঝা ভ্রু কুচকায়। তারপর সংকোচ কাটিয়ে ধীরে ধীরে কাঁপা কাঁপা পায়ে তৌসিরের বুকের পাশে নিজের নরম ডান পা খানিটা ঠেকায়। পাটা রেখে মনে হচ্ছে পা রাখেনি, কলিজা হাতে নিয়ে ঘুরছে। নাঝার শরীরের প্রতিটি কোষ, প্রতিটি স্নায়ুতন্ত্র তরতর করে কাঁপতেছে। কেন এই সংকোচে? কি জন্য এত সংকোচ? নাঝা নিজের এই ভয় আর সংকোচে বাকরুদ্ধ। এক আলাদা প্রকাণ্ড অনুভবে নাঝার ঠোঁট অব্দি তীর তীর করে কাঁপতে লাগেছে। না পারতেছে দু হাতে সোফার কভার খামচে ধরে দাঁতে দাঁত চেপে বসে রয়। তৌসির নিজের বুকে রাখা নাঝার চরণের ন্যায় তাকায়। তৌসির ভালোভাবেই আঁচ করতে পারে নাঝার কাঁপছে, ওর পায়ের আঙুলগুলো মৃদু কাঁপছে। তৌসিরের বুকে ভালোভাবে পাটাও ঠেকছে না। তৌসির এই দেখে দু হাতে নাঝার পাটা নিজের বুকে চেপে ধরে। নাঝার আতঙ্কে শিহরণে থরথরে প্রমত্ত দেহে যখন তৌসিরের ছোঁয়া পায়, এই স্পর্শের ভাঁজে থমকে যায় নাঝার সময়। আজ কেন জানি তৌসির আঙুলের ডগায় লুকিয়ে থাকা আগুনে শিউরে ওঠে নাঝা। শিউরে হালকা চিৎকার করে বলে ওঠে। ছবেন না, আমায় কেমন লাগছে। তৌসির নাঝার এই অনুভূতির কথা জানতে পেরে মুচকি হাসে, শুধুই হাসে। তৌসির ভালোবাসা, প্রেম এইসব সম্পর্কে অত বেশি জানে না, তবে এতটুকু সে বুঝতে পারে যে এই স্পর্শে মানুষ কাঁপে, আলাদা কিছু অনুভব করে। সেই স্পর্শকে মানুষ আর যাই হোক ঘৃণা করতে পারে না। অর্থাৎ তৌসিরের এই স্পর্শ নাঝার প্রতিদিনের ন্যায় ঘৃণা করেনি, বরং অন্য কিছু অনুভব করেছে। এই অন্য কিছু হয়তো ভালো লাগা, নয়তো ভালো লাগার প্রথম মুহূর্ত। তৌসির এবার ধীরে ধীরে আলতো হাতে নাঝার টাকনুর ওপর থেকে নাঝার সালোয়ারের মুড়িটা একটু ওপরে তুলে নিয়ে অতি যত্নে পরিয়ে দেয় পায়েলটা তার পায়ে। তারপর মুগ্ধবর্ষক দৃষ্টিতে চোখের পলক না ফেলে চেয়ে রয় নাঝার ধবধবে ফর্সা পায়ে। রূপোর পায়েলখানা চাঁদের চান্দিতে চকচক করতেছে। তৌসির বিমোহিত হয়ে চঞ্চল কিন্তু মুগ্ধ চক্ষু চেয়ে রয় তাকাতে তাকাতে নিজের অজান্তেই মাথা ঝুঁকিয়ে নাঝার টাকনুতে ঠোঁট ডুবিয়ে
বারবার কয়েকবার চুমু খায়। নাঝা এই দেখে স্থবির। তৌসির তার পায়ে চুমু খেলো। এ বাস্তব, এ কি সত্যিই বাস্তব? নাঝা এবার চিল্লিয়ে বলে ওঠে। আ কি করছেনটা কি? পাগল হয়ে গেছেন? তৌসির নাঝার চিৎকারের জবাবে শুধুই একটা মৃদু হাসি। তার পানে ছুড়ে দিয়ে তার পা ছেড়ে সোফার তার পাশে উঠে বসে। নাঝা নিজের পায়ের দিকে তাকায়। বাহ, বেশ তো মানিয়েছে পায়েলটা। নাঝা তৌসিরের দিকে হাসি মুখে চেয়ে শোধায়। খুব সুন্দর মানিয়েছে, তাই না? তৌসির সন্তুষ্ট হয়, ভারী সন্তুষ্ট হয়। প্রথমে ভেবেছিল আমার বউ যে এ লেভেলের খন্নাস নিশ্চয়ই পছন্দ করবে না, কিন্তু এই প্রথম নাঝার প্রতি ধারণা তৌসিরের ভুল হলো। যতই খন্নাস হোক অল্পতে খুশি রয়, এই জন্য সন্তুষ্ট হয় তৌসির। সন্তুষ্টি গলায় বুনে বলে। তোমার পছন্দ হয়েছে তো? নাঝা মাথা নাড়িয়ে জবাব দেয়। হুম, খুব। নাঝার কথায় তৌসির মুচকি হাসতে হাসতে গায়ে লিয়ে নাঝার উরুতে নিজের মাথা রাখতে বলে। থাকবে এই মন্দলোকের নিন্দার সংসারে? নাঝা তৌসিরের কথায় নিরুত্তর থাকে। কি উত্তর দেবে, কিছু খুঁজে পায় না। অন্যমনস্ক হয়ে তৌসিরের চুলের ফাঁকে আঙুল আলতোভাবে চালাতে থাকে। তৌসির আবারও বলে। তুমি আমার লাগে আর যাই করিও, খালি আমার ঠকায়ও না, কারণ তোমার আমি আপন কেউ ভাবি। নাঝা তৌসিরের কথায় দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে তৌসিরের চোখপানে খানিক মুহূর্ত আলোকা ভরা নয়নে আপন কালচে সবুজ নয়নে চেয়ে রয়। অতঃপর জিজ্ঞাসা করে। আমায় আপন ভাবেন? তৌসির জবাবে মোলায়েম স্বরে ধারণ করে। হুম, ভীষণ। এটা জানার পরও যে তুমি গাদ্দার। যখন বিশ্বাসঘাতকই ভাবেন, তাহলে কেন আপন ভাবেন? তৌসির মর্মের ভার বুক চিরে নামিয়ে আলতো হেসে শোধায়। তুমি যে যুদ্ধের মাঠে ছুটে এসে আচমকা মগজে ঢুকে যাও বুলেটের মতো, যার আগমন আকস্মিক হলেও অবস্থান অনিবার্যভাবে আপন। নাঝা তৌসিরের কথায় দীর্ঘশ্বাস ছাড়ে, তথাচ আর কিছু না বলে চুপ রয়। তৌসির এবার সাহসের কাজ করে, যাকে বলে মহাসাহসী। হাত বাড়িয়ে ধীরে ধীরে নাঝার ড্রেসটা তার পেটের ওপর থেকে সরিয়ে নাঝার উন্মুক্ত পেটে নিজের মুখ গুজে নেয়। নাঝা কল্পনাও করতে পারেনি তৌসির এমন কিছু করবে। সারা শরীর আতঙ্কে কেঁপে ওঠে নাঝার। তৌসিরের খোঁচা খোঁচা দাঁড়ের স্পর্শে ছিন্ন ভিন্ন করে দেয় নাঝার চামড়াকে। তৌসিরের উষ্ণ শ্বাস মরিয়া করে তোলে নাঝাকে। তার হাত পা তরতর করে কাঁপতে শুরু করে। পায়ের গোড়ালি অব্দি মাটিতে ঠেকে না। তৌসির এলোপাতাড়ি চুমু খেতে থাকে নাঝার উদরে। নাঝা দাঁতে দাঁত চেপে তৌসিরের বাহু খাবলে ধরে চেঁচিয়ে ওঠে। তৌসির সরুন, তৌসির তাড়াতাড়ি সরুন। নাঝার এই বিপত্তি দেখে তৌসির আর নাঝার সাথে জড়িয়ে রয় না, মাথা সরিয়ে আনে নাঝার কাছ থেকে। তৌসির সরে যেতেই নাঝার ড্রেসটা ঠিক করতে করতে রাগী গলায় বলে ওঠে। আপনার সাহস অতিরিক্ত বেড়ে গেছে। কোন সাহসে আপনি এটা করলেন? আমার অনুমতি নিয়েছেন আপনি? তৌসির নাঝার রাগ ছাড়া দেখে ওর চোখে চোখ রেখে বলে। কোন সাহসে আবার? স্বামীর সাহসে? সরুন বলছি আমার কোল থেকে। না, এখানে থাকি। বেলা 1টা। তৌসির উপস্থিত আছে একটা মিডিয়া কনফারেন্সে, যেটা সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে। পরিধানে সাদা পাঞ্জাবি আর পাজামা, পাঞ্জাবির ওপর কালো মুজিব কোট। অবশ্য সে মুজিব ভক্ত না হলেও মুজিব কোট কিন্তু তার বেশ প্রিয় একটা পোশাক। তৌসিরের অপোজিটে বসে আছে গুলজার, মুখে জয়ের হাসি কিলবিল করছে তার। তৌসিরকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে। একজন সাংবাদিক প্রশ্ন করেন। আপনার মতো একজন নেতার কাছ থেকে এমনটা আশা করা সত্যি হতাশাজনক স্যার। সত্যি, সত্যি হতাশজনক। আমি খুব হতাশ হয়েছিলাম যখন নিজের মুখ থেকে না বলা কথা নিজের মুখ দ্বারা শুনেছি। ভারী আশ্চর্য হয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এগুলো মিথ্যা? তৌসির হ্যাঁ বোধক মাথা তেড়ে উত্তর দেয়। ব্রেন ভালো আছে আপনার, সাংবাদিক সাহেব। ধরতে পারলেন কথার মানে। এই শুনে গুলজার বলে ওঠে। তৌসির গুলজারের কথায় হাসে, মৃদু হাসে আর শান্ত স্বরে বলে। না না, মিথ্যা আমি বলি না। আমি খাঁটি কথার মানুষ। এগুলো সবাই আধুনিক ভয়েস এডিটের খেলা। এই শুনে একজন সাংবাদিক প্রশ্ন ছড়েন। কোনো প্রমাণ? তৌসির চারিদিকে চোখ ঘুরে মাথা নেড়ে উত্তর দেয়। অবশ্যই।
বলেই স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা রুদ্রকে ইশারা করে। রুদ্র ব্যাকগ্রাউন্ডে আসল ভিডিওটা প্লে করে, যেখানে তৌসির বলছিল, এগুলো আসলে বাজে জিনিস। একজন মহিলাকে এভাবে হেনস্থা করা উচিত হয়নি। আজকালকার মিডিয়ার অবস্থা তো কুকুরদের মতো হয়ে গেছে। এগুলো কেমন নীতি? মানুষ কী করে এমন সিরিয়াস কিছু নিয়েও ইস্যু ক্রিয়েট করতে পারে? জানা ছিল না। এসব মিডিয়া বয়কট করা উচিত। আর কেরামত রেকর্ড করছিল। এটা দেখে সবাই স্তব্ধ। এবার তৌসির মাইকে বলে ওঠে, এটা হলো আসল ক্লিপ। আপনার আগের ক্লিপটি লক্ষ্য করলে শুনবেন এখানে কোনো নয়েজ নেই, কিন্তু এখানে আছে। এবার বুঝুন কেন আছে। কারণ এটি রিয়েল, এর জন্য আছে। এবার প্রশ্ন করতে পারেন, রিয়েল ভিডিওটি কোত্থেকে এলো, আমি কোথায় পেলাম? ভাবতেও পারেন আমি অপবাদ থেকে বাঁচতে নিজে পরে রেকর্ড করেছি, কিন্তু তেমন কিছুই না। ভালো করে দেখলে বুঝবেন, ভাইরাল হওয়া ক্লিপের আর আমার প্লে করে ক্লিপের সম্পূর্ণ মিল আছে, শুধু কথাগুলো সারা। আর এগুলো রেকর্ড করেছিল আমারই দলের একজন, যার নাম তৈমুর। এই বলে তৈমুর বলে ডাক দেয় স্টেজে তৌসির। তৈমুর হলো তৌসিরের দলের একজন, যাকে তৌসিররা পড়িয়ে এনেছে যে যেন মিডিয়ার সামনে সে বলে এই রেকর্ডটা সে নিজে করেছে। যখন দেখেছে তৌসির গুলজারের পক্ষে কথা বলছে, তখন এই ভেবে এই রেকর্ডটা লুকিয়ে করে, কারণ তার সাথে গুলজারের ম্যানেজারের সম্পর্ক ভালো। তাই রেকর্ডটা ম্যানেজারের দ্বারা গুলজারকে দেখাবে আর বলবে তৌসির প্রতিদ্বন্দ্বী হলেও তার খারাপ সময় তার পক্ষে নিয়েছে। অথচ সত্যিটা হলো রেকর্ডটা তৌসির নিজেই করিয়েছে, আর গুলজারের ম্যানেজারও তৌসিরদের সাথে জড়িত। তৈমুর স্টেজে মাইক্রোফোনের সামনে এসে সুন্দর করে সত্যি বলার মতন শক্ত গলায় বলতে শুরু করে। আসসালামু আলাইকুম, আমি তৈমুর। আমি আজ এখানে এসেছি একটা বিশেষ কথা বলতে। যখন গুলজার সাহেবের নামে বিতর্ক খবর ছড়ানো হচ্ছিল, তখন ওই সময় আড্ডাখানায় বসে তৌসির সাহেব গুলজার সাহেবের পক্ষ নিয়ে কথা বলেন। সেই সময় আমি নিজে, আমার মনে হলো যে তৌসির সাহেব এত ভালো একজন মানুষ, তিনি প্রতিদ্বন্দ্বীর হয়েও এক কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন, তার পক্ষে কথা বলছেন। তাই আমি এই পুরো ঘটনাটা রেকর্ড করি, তারই অজান্তে। রেকর্ডটা নিয়ে আমি গুলজার সাহেবের ম্যানেজার আহাদ সাহেবের কাছে যাই। তাকে বলি, দেখুন তৌসির সাহেব কতটা স্পষ্ট মনের অধিকারী, এই রেকর্ডটা আপনি গুলজার সাহেবকে দেখান। আমি চেয়েছিলাম গুলজার সাহেব জানুন তৌসির সাহেবের মন কতটা স্পষ্ট। আমি চেয়েছিলাম রেষারেষি না থাকুক। তৈমুরের এই কথাগুলো শুনে উপস্থিত সবাই থমকে যান। ফিসফিসানি শুরু হয়। দর্শক সারি থেকে বিভ্রান্তির গুঞ্জন ওঠে। তৌসির হাসে, ওর চোখে এক বিশেষ চতুরতা। এবার তৌসির মাইক্রোফোন হাতে নিয়ে বলে ওঠে, ধন্যবাদ তৈমুর। তোমার কথা শুনে সবাই নিশ্চিত কিছুটা চমকে গেছে। এবার আমি এমন একজনকে ডাকতে চাই যিনি এই পুরো ঘটনার পেছনের পরিকল্পক। প্লিজ ওয়েলকাম গুলজার সাহেবের ম্যানেজার মিস্টার আহাদ। তৌসিরের আহ্বানে গুলজারের ম্যানেজার আহাদ মঞ্চে ওঠে। তার মুখে অনুতপ্ত হওয়ার একটা নিখুঁত ভান করা ভাব, চোখ ছলছল, মনে হচ্ছে এখনই ধরা পড়ে গেছেন, যদিও সে এই পুরো নাটকের একজন অংশীদার ছিল। তৌসির মোটা অঙ্কের টাকা দিয়ে আগেই তাকে কিনে রেখেছে। আহাদ স্টেজের মাঝখানে এসে দাঁড়ায়, গলা ধরে আসা অনুতপ্তের ভান করে মাইক্রোফোনে বলতে থাকে। গুলজার এমন অপ্রত্যাশিত আঘাতে পাথরের মতো জমে যায়। অপমান আর ক্রোধে স্তব্ধতা ভেঙে সে গর্জন করে ওঠে। গুলজারের এই অসহায় আর্তনাদ পুরো সম্মেলন কক্ষে এক তীব্র গুঞ্জন সৃষ্টি করে। আহাত কালক্ষেপণ না করে তখনই মোবাইলে একটি মেসেজ দেখায় গুলজারের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সেই এডিটরকে অর্থ প্রেরণ স্পষ্ট প্রমাণ। এরপরেই আহাদ সরাসরি সেই বিদেশি এডিটরের কে ভিডিও কলের মাধ্যমে যুক্ত করে, যিনি নিশ্চিত করেন যে এই জঘন্য কাজটি গুলজারের সরাসরি আদেশেই সম্পন্ন হয়েছিল। এবার সাংবাদিকরা ক্ষুধার্ত হায়নার মতো গুলজারের দিকে ধেয়ে যান। প্রশ্নবান ছুটতে লাগলো তার দিকে একের পর এক। কেন এইহীন মিথ্যাচার? কিছু লোভে এত নিচে নামলেন? কিভাবে একজন জনপ্রতিনিধি এমন ঘৃণা কাজ করতে পারেন? লজ্জা আর অপমানে গুলজারের মাথা নত হয়ে আসে। সে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যেতে চাইলে
ঠিক তখনই তৌসির মাইক টেনে ধরে বলে ওঠে, গুলজার সাহেব, এখন আপনার মুখোশ পুরোপুরি খোলেনি। আরও কিছু সত্য এখনকার মানুষের জানা উচিত। মিডিয়ার সবাই বিস্ময়ে হতবাক। আর কি বাকি, তৌসির এবার সেই রিপোর্টারকে ডাকে যে গুলজারের নির্দেশে তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা রটিয়ে ছড়িয়ে তাকে সহানুভূতি আদায়ের সুযোগ করে দিয়েছে। তৌসির কৌশলে এই ব্যক্তিকে তার জালে নিয়ে এসেছে। সে রিপোর্টার এবার সবার সামনে এসে স্বীকার করে নেয়। সেই দিন গুলজার সাহেবই আমাকে মোটা অঙ্কের কমিশন দিয়েছিলেন। তিনি নিজের স্ত্রী এবং নিজের নামে বিদ্রোহ তৈরি করেছিলেন, যাতে সমাজের চোখে তিনি যুক্তভোগী সেজে লোকজনের করুণা ও সমবেদনা অর্জন করতে পারেন। এতক্ষণ ধরে গুলজারের মুখে যে বিজয়ের হাসি কিলবিল করছিল তা নিমেষেই বাষ্পীভূত হয়ে গেছে। লজ্জায় অপমানে তার মাথা আপনি নিচু হয়ে গেল। এত বছর তিলে তিলে গড়া খ্যাতি, শ্রদ্ধা, সম্মান সবকিছু এক লহমায় তৌসিরের বিষাক্ত ছোবলে চুরমার হয়ে গেছে। মনে হচ্ছে সূর্য প্রাসাদ থেকে শটান মাটিতে আশ্রে পড়েছে সে। আর এখন শুধু ভাঙা ইটের স্তূপ আর ধুলোবালি। তার রাজনৈতিক জীবনের ভিত্তিমূল কেঁপে উঠেছে। এখন আর কারো সামনে মুখ দেখানোর ক্ষমতা তার রইল না। তার কানে শুধু বাজছে মিডিয়ার তীক্ষ্ণ কণ্ঠস্বরগুলো। লজ্জা করে না আপনার? জনতার সাথে বিষাদতা করলেন কেন? প্রতিটি প্রশ্ন সব প্রায় তপ্ত শলাকার মতো গুলজারের আত্মাকে বিদ্ধ করছে। তার মনে হচ্ছে এই শহরের প্রতিটা মানুষ তাকে ঘৃণা করছে, আর সে মনে হয় সবার দৃষ্টিতে এক ঘৃণ্য কীট। সে জানতো তৌসির কড়া খেলোয়াড়, কিন্তু তার বিষ যে এতটা গভীর গুলজারের তা জানা ছিল না। এখন এই মুহূর্তে কট খেয়ে গুলজারের অনুভব হচ্ছে তৌসির এক দক্ষ শিকারী, যে ধৈর্য ধরে তার শিকারের জন্য জাল পেতেছে। আর গুলজার নিজে, সে তো এক বোকা হরিণ, সামান্য লোভে সেই ফাঁদে পা দিয়েছে। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে সেই ফাঁদের বাঁধন, যা তার জীবন থেকে আলো কেড়ে নিয়েছে। সেদিন তৌসিরের পাঠানো ভিডিওটা কেন সাধারণ ভুল ছিল না, ছিল তৌসিরের সাজানো মায়ামৃগ। সেই মৃগের পেছনে ছুটতে গিয়ে গুলজার আজ সর্বশান্ত। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে অনন্তকাল ধরে চলেছে এই অসহনীয় যন্ত্রণা। আত্মসমর্পণের মতো মাথা নিচু করে গুলজার বসে থাকে, কারণ তার এখন আর কোথাও মুখ লুকানোর জায়গা নেই। সম্মানের রাজত্ব থেকে বিতাড়িত হয়ে সে এখন শুধু এক পরাজিত, অভিশাপগ্রস্ত মানুষ, যার সামনে কেবল অনিশ্চিত এক অন্ধকার ভবিষ্যৎ। গুলজারের মনে হচ্ছে এই অপমানের ভার নিয়ে আর বেঁচে থাকার কোনো মানে হয় না। এই পরাজয়, এই লাঞ্ছনা মৃত্যুর চেয়েও কঠিন। তৌসির এবার শান্তির সাথে মাইক টেনে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, ভাই সাহেবরা, আমি তো আপনাদের লোক, মাটির মানুষ। এসব প্যাচ গোছ আমার মাথায় নাই। মেয়র হয়ে আসি মোটে 4 বছর হলো। এই 4 বছরে আমার কোনো ভুল বা খারাপ কাজকে আপনারা পেয়েছেন? আমি রাজনীতিতে এসেছি নিজের এই জেলা আর এখানকার মানুষের ভালো করার জন্য। কোনো ধান্দাবাজি বা ছলছাতুরি করার জন্য আমি আসিনি। আমি কোনো দিনও এসব নোংরা খেলা খেলিনি, আর এইভাবে কাউকে জোর করে নিজের পক্ষে টানতেও চাইনি। অথচ দেখুন, উল্টা আমাকে এই খেলার শিকার হতে হলো। ভাগ্য ভালো, আমি আর আমার সঙ্গীরা সব কথা আপনাদের সামনে করে বলতে পেরেছি। আমি এক কথার মানুষ। গতবার আপনাদের কাছে যা উন্নয়নের কথা দিয়েছিলাম, যতটুক পারছি একেবারে হিসেব মিলিয়ে পূরণ করছে। আমার অঙ্গীকার পাথরে খোদাই করা। গত মেয়াদে আপনাদের কাছে উন্নয়নের যে প্রতিজ্ঞাগুলো রেখেছিলাম, তার প্রতিটি বিন্দু বিন্দু করে পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা যদি এবারও আমার উপর আস্থা রাখেন এবং সুযোগ দেন, তবে অবশিষ্ট স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে আমি বদ্ধপরিকর। আপনাদের চূড়ান্ত সিদ্ধান্তই আমার পাথেয়। আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। বিনীত নিবেদন, কারো বিষয়ে সামান্য কিছু শুনে যাচাই না করে তিলকে তাল বানাবেন না। আবেগ বা পছন্দের ঊর্ধ্বে উঠে ন্যায়ের পক্ষ নিন। সত্যের আলোকবর্তিত অনুসরণ করুন। এই ঘোষণা দিয়ে তৌসির নিজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ইতি টেনে বিজয়ীর বেশে বিদায় নেয়। তৌসিরের এমন বুদ্ধিমত্তাপূর্ণ এবং ভয়ঙ্কর মাইন্ড গেম দেখে রুদ্র বাকরুদ্ধ। গুলজারের এই চূড়ান্ত অপদস্থতা দেখে তার মনে হলো এখনই লুঙ্গি কাঁধে তুলে নেচে উল্লাস প্রকাশ করতে। কনফারেন্স থেকে সোজা কুঠিরে চলে এসেছে সবাই। কেউ আর বাড়ির পথ মারায়নি।
বিবি যেন কুঠিরে আছেন, আড্ডা দেওয়ার জন্য এই আলাদা কক্ষটা রাখা। যেখানেই সেখানেই আসর বসেছে। তৌসির তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বসে আছে। তৌসিরের এই মাইন্ড গেমে রুদ্র, কেরামত, নুহমানরা তো খুশিতে নেচে নেচে কোমর ভেঙে ফেলছে। কিন্তু যার জন্য এত কিছু সেই তৌসিরই চুপচাপ বসে আছে। তার মুখে কোনো হাসি নেই। মিনহাজ মামা এগিয়ে এসে তৌসিরকে জিজ্ঞাসা করেন, কিরে একটু তো নাচ, তোর লাগে তো এত উল্লাস। তৌসির মিনহাজ মামার দিকে চেয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলে বলে। এই সিসকে গুলজার রুকোপকত করতে আমার কতগুলো পয়সা যে খরচ হইল। মিনহাজ মামা হো হো করে হেসে ওঠেন। তৌসিরের কাঁধে হাত রাখতে রাখতেই বলে, আরে বেটা চিন্তা করিস না, 100 পয়সার লাভে 10 পয়সা তো ফেলতেই হয়, ওইসব বাদ দে। নাজিম চাচাও তৌসিরকে বোঝান। জীবনে কিছু কিছু ক্ষেত্রে টাকা ফেলতে হয়, নয়তো জেতা যায় না। তাদের কথায় তৌসিরের মনটা যেন একটু সতেজ হলো। নাজিম চাচা নোহমানের দিকে তাকিয়ে হাঁক দিলেন। নোমান, লাগত একটা জাকাস গান, আজ পার্টি হইব। রুদ্র নাচ থামিয়ে এক লাফে নাজিম চাচার সামনে এসে দাঁড়ালো। তাইলে গুলজারের জন্য সমবেদনার একটা গান চালাই। তৌসির রুদ্রের বুক পকেটে ঝুলে থাকা কালো সানগ্লাসটা বের করে স্টাইল করে চোখে পড়তে পড়তেই বলল। লাগা মামা। কারামত স্পিকারে গান চালু করলো। গানের সুর কানে আসতেই তৌসির গুলজারের বদলে রুদ্রের দিকে তাকিয়ে বুকের ওপর হাত রেখে গানের তালে তালে গেয়ে ওঠে। আহা কেমনে রাখি বান্ধিয়া 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 এই মনের পাখি বান্ধিয়া বান্ধিয়া বান্ধিয়া। রুদ্র লুঙ্গির দুই কোণা দুই হাতে ধরে নাচতে নাচতে স্পিকারের গানের সাথে তাল মেলায়। আহা কেমনে রাখি বান্ধিয়া এই মনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে বধুয়া, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। গানের তালে তৌসির এক লাফে সোফার উপরে উঠে দাঁড়ায়। বুকে হাত দিয়ে আবারও গেয়ে ওঠে। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। রাত 9টার কাছাকাছি ঘরের দিকে আসছে তৌসির। শরীর চলছে একরকম, মনে পড়ে আছে আরেক জায়গায়। কেমন একটা বিষাদ লাগছে সব। সারাটা দিন কেটে গেছে অথচ নিজের ডাকাতনিকে একবারও ঠিক মতো দেখা হলো না। তার পরিচিত ছোঁয়া, খুনসুটিতে মেতে ওঠা বা অকারণ ফাজলামি করে ওকে রাগিয়ে দেওয়া, আজ তার কিছুই হয়নি। এমন যান্ত্রিক দিন কি আর মনকে স্বস্তি দেয়? তৌসির টের পাচ্ছে নাজহা তৌসিরের অভ্যাসের মধ্যেই ঢুকে যাচ্ছে। সে নিজেই একটা তীব্র মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে। এমন একটা অভ্যাস যা পূরণ না হলে বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসে। শুধু এক পলক দেখলেই তৌসিরের মনে হয় গোটা মহাবিশ্বের সমস্ত সুখ সমস্ত প্রশান্তি সে যেন নিজের বক্ষে ধারণ করে নিয়েছে। এই অনুভূতিটা, এই টানটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ করে নাঝার সবুজ ওই চোখ দুটো, নাঝার ওই আখি জোড়া তৌসিরকে এক অদ্ভুত মায়ায় টানে, যেটা এখন এক মারাত্মক তৃষ্ণায় রূপ নিয়েছে। এক পলক দেখার, শুধু এক মুহূর্ত দেখার কি তীব্র, কি সর্বগ্রাসী লোভ! অথচ তৌসির তো এমন নয়, সে মোটেও লোভী প্রকৃতির মানুষ নয়। খুব অল্পতেই যে ছেলেটা দুনিয়া উজাড় করা খুশিতে মেতে ওঠে, জানে সেই তৌসির আজ এক অদ্ভুত লোভে আচ্ছন্ন। নাঝাকে দেখার লোভ, এই একটা লোভ সে কিছুতেই সামলে উঠতে পারছে না। ঘরের দরজায় সামনে দাঁড়িয়ে ভাবলো নাঝাকে এই ক্ষণিকের পলকে দেখিবার যে তৃষ্ণা, যে বুকচাপা আক্ষেপ, তা বোধ হয় তৌসিরের এই জীবনে অন্য আর কোনো কিছুর জন্য কখনো হবে না। তৌসির ঘরের দরজার সামনে খাড়া হয়ে আর খাড়া হতে না হতেই নাঝার চিৎকার করে ওঠে। তৌসির হতভম্ব হয়ে নাঝার দিকে তাকায়। নাঝার সামনে কোল্ড স্টোরেজ অর্গান ট্রান্সপোর্ট বক্স পড়ে আছে, আর ও ছিটকে সরে গিয়ে থরথর করে কাঁপছে। কোল্ড স্টোরেজ অর্গান ট্রান্সপোর্ট বক্সে তৌসির দুটো কিডনি রেখেছিল সকালে। বক্সটা কোথাও না নিয়ে খাটের নিচে রেখে দিয়েছিল। তৌসির তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পড়ে থাকা বক্সের মুখটা লাগিয়ে আবারও খাটের নিচে রাখে।
নাজহার সারা শরীরে ছিকানি ধরে গেছে। নাজহা শেষে জায়নামাজ গুটিয়ে নিয়ে ওঠার সময় ওর চোখে পড়ে বক্সটা, তাই কৌতূহল বশত হাতে নেয়। নিয়ে যখন অনেক কষ্ট করে লকটা খোলে, লক খুলেই তো নাজহা তবদা খেয়ে যায়। ভেতরে দুটো মাংসের মতো অংশ। ও দেখে সারা শরীর কাঁপতে থাকে, দেহে রগে রগে ছিকানি ধরে যায়। তৌসির বক্সটা সযত্নে রেখে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলে, সব সব তোমার লাড়তে হইব কেন? তৌসিরের দেওয়া গালিতে নাজহা এখন আর বিরক্ত করে না, উল্টো দু কদম এগিয়ে এসে তৌসিরের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে। এগুলো কি? তৌসির নাজহার থেকে কিছু লুকাতে চায় না, কারণ সে তো জানে নাজহা ওর কুকর্ম সম্পর্কে কিছু না হলেও জানে, তাই এত লুকাচুরির কিছু নেই। ডিরেক্ট বলে দেয়। ওইটা খানকির পোলা, লরের কিডনি। নাজহা এই শুনে ধিক্কারের সহিত বলে ওঠে। ছি, কতটা অমানুষ আর নিকৃষ্ট মানব আপনি। তৌসির আর নাজহার কথায় ভ্রুক্ষেপ না করে বিছানায় বসতে বসতে বলে। নিকৃষ্ট জানাই তো হাঙ্গা বুঝছস, তাহলে এখন বেলগাছ কিল লেগা? নাজহা তৌসিরের কথায় এবার চেতে যায়, চেতে গিয়ে ছ্যাত করে ওঠে। এতটা শয়তান আপনি জানা ছিল না। তৌসির বিরক্ত প্রকাশ করে বনে ওঠে। এসব সার্ভিটি ব্যাং, আমার পায়ে টাকনোতে ব্যথা করতেছে, একটু উইক্স লাগাইয়া পাটা টিপাইতে তো। নাজহা এই শুনে বড় বড় চোখে তৌসিরের দিকে তাকায়, কি শখ। পা টিপে নাজহা নাজহা নাকশ হয়ে বলে। আমি পারবো না। তৌসির হাই দিতে দিতে ঘাড় গর্দান মোড়ামুড়ি করতে তিক্ত সুরে বলে ওঠে। দাও না একটু পাটা টিপ্পা, আমার সবুজ পাখিনি। সবুজ পাখি শুনে নাজহার রাগ হয়, সবসময় তৌসির ওকে ফালতু ফালতু নামে ডাকে। এই ডাকতে ডাকতে সবুজ বাঘিনী সবুজ বাঘ হয় নাকি? নাজহা তৌসিরের অনুরোধে দাঁত চেপে বলে। পায়ের বদলে গলাটা টিপে দিই, হবে? তৌসির শটান হয়ে হেলে দুলে শুতে যাচ্ছিল, কিন্তু তা হলো না। নাজহা এমন কঠোর কথায় এক লাফে উঠে বসে বৃতৃষ্ণায় ধমকে উঠল। ধুর, বলছত নি, ঠাড়া পড়ুক তোর, এই ঠাড়া বড় জবানে জামের এসব কস। এই বলে আবারও শটান হয়ে শুয়ে যায়। নাজহার মন চায় তৌসিরের পা ছুতে, কিন্তু মন না চাইলেও মস্তিষ্ক বারংবার মনে করিয়ে দেয় গতকাল তৌসির নিজের বুকে নাজহার পা রেখেছিল, নাজহার পায়ে চুমু অব্দি খেয়েছিল না। এখন তৌসিরের সাথে ব্যভিচার হয়ে যাবে। তাই ইচ্ছে না থাকতেও ওয়ার্ড্রপের ওপর থেকে মালিশের কৌটা নিয়ে তৌসিরের পায়ের কাছে এসে বসে। তৌসির নাজহাকে নিজের পায়ের কাছে দেখে ভ্রু কুচকায়, আপন মনেই ভাবে। সত্যি আমার ডাকাইতে নিয়ে আমার সেবা করব, সত্যি করব, সবই দলের দয়া। আহা, কি সুখ আমার। নাজহা গম্ভীর গলায় জিজ্ঞাসা করে। কোন পায়ে? তৌসির সুন্দর করে উত্তর দেয়। ডান পায়ে গো। নাজহা তৌসিরের এমন মিষ্টি কথায় ভেঙচি দিয়ে তৌসিরের দিকে তাকায় আর বলে। কি নাটক! তৌসির নাজহার এই বাচ্চামি দেখে মুচকি হেসে ওঠে। এই প্রথম ম্যাচুরিটির সীমানা পার করে কোনো কিছু বলল নাজহা। নাজহা তৌসিরের পায়ে বাম লাগিয়ে আলতো হাতে মালিশ করতে থাকে। তৌসির আবেশে চোখ বুজে নেয়, নিতে নাজহাকে উদ্দেশ্য করে বলে ওঠে। তোমার এই আলতো ছোঁয়া বৃষ্টির ফোটার চেয়ে নরম কঠিনের মা। নাজহা তৌসিরের কথায় মুচকি হাসে। তৌসির পায়ের দিকে ওর চোখ পড়ে। এক হাতে মালিশ করতে করতে অন্য হাতে বাড়ায় তৌসিরের টাকনুর ওপরের। তৌসিরের ফর্সা পায়ে কালো কুচকুচে লোমগুলো বড্ড আকর্ষণীয়। নাজহা তৌসিরের পায়ে আঙুল দিয়ে রেশ কাটতে কাটতে তৌসিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। কাতুকুতু আছে আপনার? তৌসির এবার কিভাবে বোঝাবে তার কাতুকুতু নেই, কিন্তু যখন নাজহা তাকে ছুঁয়ে দেয় শরীর ঝিম ধরে আসে। দেহের প্রতিটি স্নায়ু তরতর করে কাঁপতে শুরু করে। পুরুষালী লজ্জায় তৌসির নিজের অনুভূতিকে সামলিয়ে আলতো হেসে ধারণ করে। না, কত কত লাগে না, কিন্তু যখন তোমার ছোঁয়া শরীর লাগে তখন দেহের প্রতিটা কোষ কাঁপতে থাকে। নাজহা এই শুনে বেলাস ভাবে বলে। আমি মনে হয় কারেন্ট যে আমায় ছোঁয়ায় আপনার শরীর কাঁপবে। বললাম না, তোমার ছোঁয়া বৃষ্টির ফোটার চেয়েও নরম, আবার তার প্রভাব বিদ্যুতের ঝটকার ন্যায় তীক্ষ্ণ। নাজহা তৌসিরের কথায় আর কিছু বলে না। তৌসিরের পায়ে মালিশ করা শেষে তার পায়ের আঙুলগুলো টেনে দিতে থাকে। পায়ের আঙুলগুলো টেনে দিতে দিতে তৌসিরের দিকে তাকিয়ে বলে। আমি আপনার পা প্রথমবার ছুঁয়েছি, দিন এবার আমায় সালামি দিন। তৌসির এই শুনে বুক পকেট থেকে
একটা 2 টাকার সিকি বের করে নাঝার দিকে ঠেলে দিয়ে বলে। নাও, এই লজেন্স কিনে খেয়ে নিও। তৌসিরের দেওয়া কয়েনটা নাঝা হাত বাড়িয়ে হাতে নিয়ে দেখে 2 টাকা, মেজাজ তুঙ্গে উঠে যায়। সিকিটা ফের তৌসিরের বুকের উপর ছুঁড়ে মেরে বলে। থাক, প্রয়োজন নেই ছোট লোক কোথাকার। তৌসির সিকিটা আবারও পকেটে ঢুকাতে ঢুকাতে বলে। প্রয়োজন না থাকে ভালো। ঘরের বউ তুমি, তোমার হাতে টাকা থেকে কী বা হইব? নাঝা তৌসিরের সাথে আর তর্কে জড়ায় না, কারণ তৌসিরের সাথে তর্কে ও কেন, ওর 14 গোষ্ঠীর কেউ পারবে না। তৌসির এবার নিজের পা সরিয়ে নিতে নিতে বলে। যাও, হাত ধুয়ে আসো, আর লাগতো না। নাঝা চুপচাপ উঠে মালিশের কৌটাটা জাগার মতো জায়গায় রেখে দেয়। অতঃপর ওয়াশরুমে প্রবেশ করে হাত ধুয়ে অজু করে বেরিয়ে এসে হাত মুখ মুছে হাতে পায়ে মুখে অলিভ অয়েল তেল মেখে রুমের লাইটটা অফ করে আলগোছে বিছানার একপাশে শুয়ে পড়ে। তৌসির ওকে এত সকালে শুতে যেতে দেখে জিজ্ঞাসা করে। এই, তুমি ঘুমাই চাইতেছো কেন? ভাত খাবে না? নাঝা কাঁথা গায়ে জড়াতে জড়াতে বলে। না, খাবো না। কেন খাবে না? আমি ইফতার করে নিচ্ছি, তাই খাবো না। রোজা ছিল? হ্যাঁ, কিসের রোজা? এমনি রেখেছি, ইচ্ছে হয়েছে তাই। ব্যাস, এরপর দুজনেই চুপ হয়ে যায়। কিছু মুহূর্ত নীরবতায় কেটে যায়। তথাপি তৌসিরের কি আর নীরবতা পছন্দ? সে চঞ্চল মানুষ, তার ক্ষণে ক্ষণে চাঞ্চলিক অভ্যাস। তৌসির হাত বাড়িয়ে নাঝাকে একটানে নিজের বক্ষের ওপর নিয়ে আসে। নাঝা অবাক হয় না, কারণ সে জানে তৌসিরের এই অভ্যাসটা নাঝাকে বুকের ভেতর না নিয়ে বিয়ের পর অবধি না ঘুমায়নি। তৌসির নাঝাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। নাঝার দম বন্ধ হয়ে আসছে, তার বিরক্তি হয়ে বলে। ছাড়ুন তো, একটু ফস করে ধরুন। তৌসির নাঝার বিরক্তি প্রকাশে নাঝাকে ছেড়ে দেয়, কিন্তু একেবারে ছাড়ে না। নাঝার মাথাটা নিজের বালিশে রেখে নিজেই নাঝার গলায় মুখ গুজে দিতে দিতে নাঝাকে জিজ্ঞাসা করে। আমার সব পছন্দ না বুঝি? তৌসিরের করা প্রশ্নে নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রয়, তারপর শোধায়। পছন্দ না, ভারী অপছন্দ, কিন্তু আপনার ছোঁয়ায় এখন আর গা গোলায় না, অশান্তি অনুভব হয় না, বরং আবেশ উপলব্ধি হয় আমার। নাঝার বলা এই কথাখানি তৌসিরের অন্তরের অন্তঃস্থলে গেঁথে যায়। যাক, সেদিনের মতো শুনতে হয়নি আপনার ছোঁয়া ঘেন্না লাগে। তৌসির সন্তুষ্ট হয়ে নাঝার গলায় বারবার আলতোভাবে দাঁত বসায়। তৌসিরের এই কাণ্ডে নাঝা কেঁপে ওঠে। ওর 2 কাঁধের শার্ট খাবলে ধরে অসহ্য যন্ত্রণাদায়ক গলায় উচ্চারণ করে। তৌসির, এমন করবেন না, কষ্ট হয়। আপনার দাড়িগুলো আমার শরীরের চামড়া ঝলসে দেয়, তারপরেও আপনি এমন করছেন। তৌসির নাঝার এই অনুরোধ রাখে, ফের দাঁত বসায় না। নীরবে শুধু একের পর এক প্রগাঢ় চুমু আঁকতে থাকে নাঝার গলায়। নাঝা তৌসিরকে বাধা দেয় না, তৌসির নিজের মন ভরিয়ে নেয়। এক পর্যায়ে নাঝা ওকে জিজ্ঞাসা করে। আপনি খাবার খাবেন না? তৌসির ফিসফিসিয়ে উত্তর দেয়। খাবো একটু পর। যান, গিয়ে সবার সাথে খেয়ে নিন। আপনি না খেলে আম্মা আপনার জন্য অপেক্ষা করবেন। নিজেও খাবেন না, সারা রাত পড়ে আছে এসবের জন্যে। বাহ, আমার আম্মার জন্য তোমার এত মায়া? নাঝা এই প্রশ্নে দীর্ঘশ্বাস ছেড়ে শোধায়। এ বাড়িতে সবাই আমায় একটু অন্য চোখে দেখেন, ছিটফিটি করেন, শুধু আপনার আম্মা আর সিমরানের আম্মা ছাড়া। তাই একটু মায়া তো তাদের প্রতি আমার আছেই। তৌসির নাঝার কথায় মুখ তুলে ওর চোখে মোহবিষ্ট চোখ রেখে এবার জিজ্ঞাসা করে। তোমার লাগে কেউ খারাপ আচরণ করে? কে করে? কাউ আমারে? নাঝা আবারও দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে তাকাতে তাকাতে বলে ওঠে। না, তেমন কিছু না। আমি চুপচাপ থাকি তো, তাই হয়তো তারাও আমার সাথে অত বেশি মেশার চেষ্টা করে না। ব্যাস এতটুকুই। তৌসির নাঝার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ওর নরম হাতের পাতায় চুমু খেতে খেতে বলে ওঠে। তোমরা কিছু কইলে আমারে কইও, আমি দেখে নিব। তুমি অযথা তর্কে জড়াইও না, কারণ তুমি তর্কে জড়াইলে খারাপ তুমি হইবা। নতুন বউ তুমি, তর্কে মানায় না। 6-7 মাস যাক, তারপর তুমি রাজত্ব করিও, সমস্যা নেই। নাঝা এক দৃষ্টিতে তৌসিরের কথাগুলো শুনে মৃদু হেসে বলে। আমার কারোর সাথে চুলোচুলি করার শখ নেই। তৌসির নাঝার এই কথায় আর অন্য কিছু শোধায় না। আলতো হাতে নাঝার ডান গালে হাত ছুঁয়ে বাম গালে মন ভরে একটা চুম খায়।
তৌসিরের ঠোঁটের ছোঁয়ায় নাঝা চোখ বুজে নেয় আবেশে, কিন্তু তারপরও বিরক্তি প্রকাশ করে বলে। হুম, সরুন তো, দরজা খোলা, কেউ এসে যাবে। তৌসির ওর গালে আরো জোরে চুমু খেতে খেতে ফিসফিসিয়ে বলে। কে আসবে? আমি এখন বিয়েতে, তাই কেউ আমার ঘরে অনুমতি না নিয়ে ঢুকবো না। আর কেউ না আসলে আপনার বিবিজান ঠিকই চলে আসবে। ছি, লজ্জা নেই ওনার? সেদিন কিভাবে ঘরে ঢুকে পড়লেন? আরে বেরি সাউয়া, সেদিন তো জরুরি দরকার আছিল, তাই ঢুকছেন। প্রয়োজন ছিল বলে এইভাবে বিবাহিত নাতির ঘরে ঢুকে পড়বেন? আমরা কত আপত্তিকর অবস্থায় ছিলাম, ছি। আরে তুমি শুনে পাইব না তো, এমন সিন বেবিজান প্রতিদিন দেখেন, তাই ওনার লজ্জা লাগতো না। হ্যাঁ, জানি ওরা পতিতা, কিন্তু আমি তা নই। তাই আমার লজ্জা লাগবে, সাথে রাগও হবে। উনি ভুল করেছেন। তৌসির নাঝার চুলে হাত বুলে দিতে দিতে বলে। ভুল তো তোমার, তুমি দরজার সিট কিনে ক্যান খুলে রাখছিলা। নাঝা তৌসিরের এই দোষারোপ দেওয়া দেখে বলে ওঠে। এখন দোষ আমার হয়ে গেল। ভুলটা আমি করিনি, আপনার বিবিজান করেছেন। তৌসির নাঝার মুখ বন্ধ করতে আর তর্কে জড়ায় না, চুপচাপ নাঝার পদ্মধর অধর জোড়ায় নিজের ঠোঁট ঠেসে ধরে। আজ এই প্রথমবারের মতো নাঝার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়েছে তৌসির। নাঝার ঠোঁটে স্বাদ নিতে থাকে সে মন ভরে। ক্ষণিকের আবেশে হারিয়ে ফেলে তৌসির নিজেকে। নাঝাও আর বাধা দেয় না, বাধা দেওয়ার অধিকার যে তার নেই। এটা তৌসিরের চাওয়া, তৌসিরের পাওয়া। নাঝা চোখ বুজে নিয়ে দুহাতে তৌসিরের শার্টের কলার খামচে ধরে। কিছু মুহূর্ত পর তৌসির নাঝার ঠোঁট ছেড়ে দেয়। নাঝাকে ছেড়ে দিয়ে স্বল্প ভয় নিয়ে নাঝার চোখের দিকে তাকায়। বেহুশির তলে এই আকাম তো করে নিল, এখন যদি নাঝা ওকে দোষারোপ করে তাহলে তৌসিরের তো মান ইজ্জত রইবে না। যতই বউ হোক, তার সাথে এমন জোরাজুরি করা উচিত না। নাঝা যদি এখন এর জন্য কেঁদে বসে তাহলে কি হবে? তৌসিরকে একটু বেশি করে নিল। নাঝা তো সময় নিয়েছে, তাহলে এত তাড়াহুড়ো কি ছিল? অন্যদিকের তুলনায় নাঝাকে আজ বেশ জ্বালিয়ে ফেলল না তো সে? নাঝা কি এবার রাগ করবে? তথাচ তৌসিরের এই ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে নাঝা আশ্চর্য এক বাণী শোনায়। ভয় পাবেন না। আজ থেকে আপনার অধিকার আপনার। বাধা দেব না আমি। আমি অতটা কম বয়সী নই যে নিজের স্বামীকে তার অধিকার তাকে দিতে পারবো না আমি। নাঝার কথায় তৌসির বাকরুদ্ধ হয়ে নাঝার দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে। কোনো গাদ্দারির প্ল্যান করতেছে না তো আমার ডাকাতি নেই, কিন্তু মুখে না থাকে শোধায়। তুমি সত্যি বলতেছো তো? নাঝা হ্যাঁ ভুতুক মাথা নাড়িয়ে উত্তর দেয়। হুম, আমি মেনে নিয়েছি বাস্তবতা। তৌসির এই শুনে মৃদু হেসে বলে। তাহলে আজ? নাঝা তৌসিরের কথায় না বোধক মাথা নাড়িয়ে বলে। না, আজ না, আগামীকাল। কেন? আগামীকাল কেন? নাঝা মুচকি হেসে তৌসিরের চোখে চোখ রেখে বলে। আজ যে কোনো প্রস্তুতি নেই, তাই আগামীকাল। আগামীকাল রাতে আপনি সব কাজ ফেলে একটু আগেভাগে ঘরে ফিরবেন। আমি ততক্ষণে এশার নামাজ শেষ করে প্রস্তুত হয়ে নিব। পরনে জড়াবো আমার একটা সাদা শাড়ি, যার পাড় সোনালি আভায় জড়ানো আছে। দুই চোখে কাজলের একটা সূক্ষ্ম রেখা টেনে নিব। আর হ্যাঁ, আমার পায়ে থাকবে একটা রূপার নূপুর। এই নূপুর জোড়া আব্বার দেয়া ২ বছর আগের। নূপুরের রিনিঝিনি শব্দ অপেক্ষায় গুনবে আপনার আগমনী সুর। আপনার কাজ শুধু এইটুকুই, আসার সময় এক হাতে নিয়ে আসবেন একগুচ্ছ নীল কাঞ্চন, আর অন্য হাতে একগুচ্ছ মাধবীলতা। আর নিয়ে এসে আমার ২ হাতের মুঠোয় অঞ্জলি ভরে সেই ফুলগুলো তুলে দেবেন। সাথে আপনি এই পুরো ঘরটা ভরিয়ে দেবেন স্নিগ্ধ কাঠগোলাপের সৌরভে। পারবেন তো? নাঝার এই আবদার শুনে তৌসির স্তব্ধ হয়ে নাঝার দিকে চেয়ে থাকে। এই আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য তৌসিরের নেই। তারপরও হিসাব নিকাশের একটা বিষয় আছে না? তৌসির মনে মনে হিসাব করে নেয়, শাড়ি নূপুর সবই তো নাঝার। ওর শুধু ফুল নিয়ে আসতে হবে। ফুলগুলো কিনতে টাকা দিতে হবে না, কুঠিরের বাগানে ফুল আছে, সেখান থেকে নিয়ে আসবে। তৌসির হিসেব মিলিয়ে দেখে এতে ওর 1 পয়সাও খরচ হয় না। তাই স্নিগ্ধ গলায় বলে। পারবো। তুমি সত্যি আমার হবো তো? নাঝা এই প্রশ্নে সামান্য রাগ নিয়ে বলে। তো এতক্ষণ কি আমি মিথ্যে বললাম? এই কথা কেন জিজ্ঞেস করছেন? তৌসির এতে বলে ওঠে। ও আমার সাউবা, এমনি স্যাদ করে ওঠো কেন? আমি কনফার্ম হচ্ছিলাম। নাঝা তৌসিরকে আর কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে নাজিম চাচার আওয়াজ আসে। মা নাঝা, আমার ভাতিজা কি এখানে আছে?
একটু পাঠাবে ওকে? তৌসির নাজিম চাচার ডাকে বড্ড বিরক্ত হয়। বিয়ের এতদিন পর বউয়ের সাথে একটু ভালো সময় কাটানোর ভাগ্য কপালে জুটেছিল, কিন্তু তা আর হলোই না। তৌসির আওয়াজ দিয়ে তেতো গলায় বলে ওঠে, দূর, হালার হালা বিশ্ব বদমাস। দেখতেছোস লাইট অফ করা, তারপর ডিস্টার্ব মারাইতেছোস। তোর সানডার তেল খাওয়া মারা উচিত। নাজিম চাচা তৌসিরের গালি শুনে নিজের মুখও খারাপ করে বলে ওঠেন, এই তোর সাউগার মারবার ইচ্ছা আমার নাই, তাড়াতাড়ি আয়, দরকার আছে। তৌসির আর কি করবে, এত জরুরি তলবে যে যেতেই হয়। তাই আর কথা না এগিয়ে নাঝার ঠোঁটের কিনারে একটা হালকা চুমু খেয়ে উঠে যায়। রুম থেকে বেরিয়ে এসে নাজিম চাচার সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, কি তারা মাঙ্গেন নাতি, কি তো হয়েছে তোর? নাজিম চাচা দাঁতে দাঁত চেপে বলেন। লুঙ্গির কি একটু খুলতো? তৌসির হঠাৎ এই শুনে হালকা রাগ দেখিয়ে বলে। তোর হালার হালা বদমাস, লুঙ্গি খুলতাম কেন? নাজিম চাচা ওর কথায় পাত্তা না দিয়ে নিজেই হাত বাড়িয়ে ওর লুঙ্গির গিট খুলতে খুলতে বলেন, আমার জাঙ্গা তুই পড়ছস না? দে তাড়াতাড়ি খুললা দে। তৌসির নাজিম চাচার হাত সরিয়ে দিয়ে লুঙ্গি ঠিক করতে করতে মৃদু বিষণ্ণ বিরক্ত নিয়ে বলে, হালো ছোট লোক, তোর লজ্জা করো না ভাতিজা লুঙ্গি ধরে টানাটানি করতে? নাজিম চাচা উগ্র গলায় বলেন, তো লজ্জা কর না চাষার জাঙ্গা চুরি করে পয়রা নিতে? হালা কিপটা, কিনছিস না কেন একটা? তৌসির নাজিম চাচার কথায় বিরক্ত হয়ে বলে, আমি চুরি করে পড়ি নাই, সকালে ছাদে মেলা পাইছি, তাই কনফারেন্সে যাওয়ার লাগে পড়ে নিছি। এখন খুইলা দে, আমার মাত্র দুইটাই, একটা আমার পরনে। এখন আমি গোসল করে আর একখানা এনে যাবো। সবার কথা মারিস না, খালি গোসল করে ধুয়ে দিব না। না দোয়া লাগতো, এক্ষণে দে। তৌসির নাজিম চাচার এমন জেদ দেখে এবার ধমক দিয়ে বলে, ও আমার চ্যাটের বাল, কইলাম তো কাল দিব না, এখন এমনি পড়ে নে, আমিও তো সবসময় খালিই থাকি। নাজিম চাচা ওরে উল্টো ধমক দিয়ে বলে, তোর মতো বেহায়া না আমি যে টাকার লাইগা জাঙ্গা পড়ুম না। তাড়াতাড়ি খুইলা দে। তাদের এই বিতর্কের মাঝে ধ্রুব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কানে ওর ইয়ারফোন গোজা, গান শুনছে আর কি। তৌসির ওকে দেখে ডাক দেয়। এই ধ্রুব, এমনি আয় তো। ধ্রুব এই শুনে থেমে যায়, ভ্রুকুচকে তৌসিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। তৌসির জবাবে বলে, তোর কাছে আসেনি এক্সট্রা লুঙ্গি নিচে পরার লাইগা? ধ্রুব হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উত্তর দেয়। তৌসির আছে শুনে ধ্রুবকে বলে, তাহলে আজকের লাইগা ছোট বদমাইশের একটা দে তো, আমি ওটা পড়ছি বলে এখন পরনে থেকে খুলে নিতেছে। ধ্রুব এই শুনে তীক্ষ্ণ চোখে নাজিম চাচার দিকে তাকায় আর বলে। তৌসির এই শুনে আর চোখে নাজিম চাচার দিকে তাকায়। ধ্রুব নিজের মতো চলে যায়। নাজিম চাচা তৌসিরের তাকানো দেখে এদিক ওদিকে তাকাতে থাকেন। তৌসির এবার তেতো হয়ে বলে, নিজ মানুষের জিনিস পড়ছো আর আমরা এসে ডায়লগ মারস, বিশ্ব বেমান, তোর ঠান্ডা খাওয়া মারা উচিত। তাদের এই কথাবার্তার মাঝেই হাজির হন মিনহাজ মামা আর রুদ্র। রুদ্র তাদের এভাবে তর্ক করতে দেখে জিজ্ঞাসা করে। তৌসির রুদ্রের কথাই উত্তর দেয়। আরে আর কি কমো, ছোট চাষে নিজে মানুষের জায়গা আনিয়ে পড়ে, আর সেই জিনিস আমি পড়লে আমার পরনে থেকে টাইনা নেয়। মিনহাজ মামা নাজিম চাচার পক্ষ ধরেই বলেন, হ্যাঁ তো নিত না, সারাটা জীবন তো এমন কইরা কাটাইছস, বিয়া শাদি করছস, এবার একটু কিপটামিটা ছাড়। তৌসির মিনহাজ মামার এই পক্ষ টানা দেখে কপাল কুঁচকে বলে, এত সফর করিস না রে মাঙ্কের বলা, যে লুঙ্গিটা বইরা আসো ওইটাও আমার। রুদ্র এবার বলে ওঠে, আচ্ছা এগুলো বাদ দাও, বিবিজান ডাকতেছে, খাইতে চলো। আর ছোট চাচা, তোমার যা ভাই পড়ছে ওইটা আমার থেকে নিয়ে নিও। নাজিম চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, হসল খাইয়া আবার কুঠি যাইতে হইব। আইস তো জাক্কাস গরম পাটি আছে রে, গরম পাটি। এই বলে তৌসিরের কাজ জড়িয়ে ধরে ওকে নিয়ে হাঁটতে হাঁটতে বলেন, আইজ তুই আয়, আমি আর মিনার যাবো। ওখানে আম্মা বিদেশি পার্টির লাগিয়া নয়া নয়া নর্তকী আনছে, একটু মজা করবি না, আয়। তৌসির সামনে পা ফেলতে ফেলতে নাজিম চাচার দিকে বিরক্ত চোখে চেয়ে বলে, তোমাদের মতো অত কুয়া ভরা উত্তেজনা আমার নাই যে ঘরের চাঁদ রয়খা পাদের পিছনে দৌড়ামো। আমার লাগে আমার বউটাই যথেষ্ট।
মিনহাজ মামা এই শুনে অসহায় ভঙ্গিতে ডান করে বলে, তোর তো বেটা আকাশের চাঁদ আছে, আমাদের নাই দেখা, তাই তো আমরা পাতির পিছনে পইরা থাকি। রুদ্র জবাবে বলে, তো আনো না কেন ঘরের চাঁদ? বুড়া হয়ে যাইতেছ কিন্তু বিয়া করতেছ না। তোমরা বিয়া শাদি করলে আমার পথটা একটু ক্লিয়ার হয়। নাজিম চাচা রুদ্রের কথায় ওর দিকে আর চোখে চেয়ে বলে, তোর তো লাইন ক্লিয়ারই আছে বেটা। আম্মা হ্যাঁ বললেই সিমরান তোর, কিন্তু আমাকে কে বউ দিব? না আছে সুন্দর একটা চেহারা, আর না আছে সুন্দর একটা চরিত্র তোগো দুইটার। আর যাই হোক, একটা সুন্দর চরিত্র আছে, আমাকে তো ওইটাও নাই। তৌসির বিরক্ত প্রকাশ করে, বিয়ে কইরাও নাও, তাহলে দেখবে বউর আসক্তিতে অন্য নারীর ভূত মাথা থেকে একদম জেরে যাব। ব্যালকনিতে অন্ধকারের মধ্যে সোফায় চুপটি করে বসে আছে নাঝা আকাশপানে চেয়ে। দিনের অবিশ্রান্ত বৃষ্টি নেমেছে ঠিকই, কিন্তু রাতটা কেমন ভেজা চাদরের মতো জড়িয়ে আছে চারপাশকে। ব্যালকনির গ্রিল পেয়ে এখনো ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, বাতাসে মাটির সোদা গন্ধ এঁটে আছে। সেই ভেজা স্যাঁতসেঁতে অন্ধকারের মধ্যে এই সোফায় গুটিয়ে বসে আছে নাছা। ওর কোলে পড়ে আছে ওর প্রিয় গিটারটি, আঙ্গুলগুলো আলতো করে তারের ওপর রাখা, কিন্তু কোনো সুর তৈরি হচ্ছে না। নিস্তব্ধতা ভাঙার কোনো হইচই ইচ্ছেই যেন নাঝার নেই। মাঝে মাঝে একটা দমকা বাতাসে সে নাঝার খোলা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। নাঝার সেদিকে খেয়াল নেই, ওর দৃষ্টি স্থির হয়ে আছে মেঘে ঢাকা আকাশের দিকে। এক নিকষ কালো ক্যানভাসে সে কি খুঁজছে তা কেবল সেই জানে। চারপাশের এই শীতল ভেজা নিস্তব্ধতার সাথে ওর ভেতরের জগৎটার অদ্ভুত এক মিল। শুধু গিটারটায় যা বেসুরো বোবা হয়ে পড়ে আছে। তৌসির বেরিয়ে যাওয়ার পর নাঝারের ফোনে কল আসে। ওর ভাই নাঝারের বেশ কিছু সময় তার সাথে কথা বলে। এই পৃথিবীতে বর্তমানে একমাত্র আপদ বলতে যদি কেউ থাকে তবে সে তার ভাই নাঝার। মায়ের সাথে কথা হয় না, কিন্তু নাঝার সাথে দিনে অন্তত ৩-৪ বার কথা হলেও চলে না। এই একটা মানুষের সাথে কথা বলেই কেবল নাঝা একটুখানি শান্তির খোঁজ পায়। ওর ভাইটা বড্ড বুঝদার। এই বয়সেই সারাদিন পড়াশোনা আর নিজের ছোটোখাটো আবিষ্কার নিয়েই ব্যস্ত থাকে। মহাবিশ্ব, নক্ষত্র এসব নিয়ে ওর আগ্রহের শেষ নেই। ওদের মায়ের মতো নয় সে। মা তো দ্বিতীয়বার বিয়ে করে নতুন সংসার পেতেছেন। সেই সংসারে আরও 3টি সন্তান। যদিও সেই ভদ্রলোকও আর বেঁচে নেই, তবু সেই নতুন ভাই বোনদের সাথে নাঝার কোনো কালেই সখ্যতা গড়ে ওঠেনি। সে কারো সাথেই তেমন মেশে না। নাঝারের জগৎটা খুব গোছালো। নিজের পড়াশোনা, তার ছোট টেলিস্কোপটা দিয়ে রাতের আকাশ দেখা, নতুন কিছু আবিষ্কারের চেষ্টা, এই নিয়ে সে মগ্ন। আর এই সব কিছুর ফাঁকে রুটিন করে দিনে কয়েকবার সে তার এই বোনটির খোঁজ নেয়। ব্যাস, এতটুকুই তার জীবনের রুটিন। নাঝা এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে এবার গিটারের তারে হাত বুলিয়ে সুর তোলে। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই, আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে করেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না। তৌসির খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসেছিল নাঝাকে একটু চালাবে বলে, কিন্তু ব্যালকনির দরজায় পা রেখে যখন নাঝাকে এত নীরবে গান গাইতে দেখে তখন আর জাউরামি করতে ইচ্ছে হয় না বিধায় চুপচাপ দাঁড়িয়ে থাকে মুগ্ধ হয়ে নাঝার গলার গানটা শুনে, আর মনে মনে বলে, আমার সিনারের গলাটা চোখ আর চুলের মতোই মারাত্মক সুন্দর।